আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আমরা একালিপ মদের আলোচনা করব। একালিপ মদের আমরা যে আলোচনাটি করব সেটি একটু আপনাদের কাছে অপরিচিত মনে হবে। কারণ হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে একালিপ মদ বা মদের যে প্রকারগুলো পড়েছেন আমরা তার থেকে কিছু বেশি মদের আলোচনা করব। স্বাভাবিকভাবে আমাদের দেশের অধিকাংশ বইগুলোতে মদ ১০ প্রকার লেখা থাকে। হ্যাঁ, তো আমরা ১২ প্রকার মদের আলোচনা করব। এজন্য একটু আমাদের কোনোটা আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে। তো আমরা সেই মতগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তার আগে আমরা দেখব যে এক আলিফ কাকে বলে। এক আলিফ বলতে আমরা কি বুঝি? আমাদের এখানে একটা স্লাইড দেখা যাচ্ছে। জাহাঙ্গীর আলম ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই স্লাইডটি দেখে দেখে পড়েন আপনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উম, আমি মনে হয় কথা আস্তে বলছি, এজন্য হয়তো আস্তে শোনা যাচ্ছে। আফিয়া ফারজানা আপু শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, আচ্ছা। যারা আস্তে শুনছেন আপনারা একটু আপনাদের ফোনের স্পিকারটা একটু বাড়ানো আছে কিনা খেয়াল করবেন, হ্যাঁ? অনেকের হয়তো ফোনের স্পিকারটা কমানো থাকতে পারে। ফোনের স্পিকার যদি কমানো থাকে সঙ্গত কারণেই আমাকে আস্তে শুনবেন। তো আচ্ছা, হ্যাঁ, জি, জি, ওইটাই বলছি যে যাদের আস্তে শুনতে পাচ্ছেন তারা তাদের ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ ঠিকমতো শোনা যাবে। আমি যেমন কথা বলছি অন্য দিনের মতোই আরকি। ঠিক আছে। অ্যা তারপরে আমরা জেবা সামিহা আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি এটা পড়েন। সময় আপনার মনে হয় আপনার মনে হয় ফো আপনার মনে হয় ফোন আসছে। জি, আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা ২ জনের কাছ থেকে শুনলাম। এখন এই একালিফের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যেহেতু মদের ক্লাসে চলে আসছি, মদের ক্লাসে আমরা আলোচনা করব এভাবে যে ১ আলিফ টানবেন, ২ আলিফ টানবেন, ৩ আলিফ টানবেন, ৪ আলিফ টানবেন। তো এই ১ আলিফ বলতে কি বোঝাবে? ২ আলিফ বলতে কি বোঝাবে? বা ৪ আলিফ বলতে কি বোঝাবে? তার পরিমাণটা কতটুকু হবে? হ্যাঁ? তো ১ আলিফ কাকে বলে? এটা বুঝতে কি আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আম এরপরে আমরা জাকিয়া আপু শুনতে পাচ্ছেন আমাকে? জাকিয়া আপু, জাকিয়া আপু, রোকেয়া আপু, রোকেয়া আপু কি আমাকে শুনছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক আলিফ কাকে বলে এটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাকে বলে? বলতে পারবেন?
একা- একালিফ কাকে বলে? আমরা তো এই ক্লাসে এতক্ষণ এটা নিয়ে আলোচনা করেছি। তো আপনি কি নিজের থেকে বলতে পারবেন যে একালিফ কাকে বলে? সেটা বলেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্লাসে হয়তো একটু অ্যাটেন্ড ইয়ে কম ছিল। একটু খেয়াল করবেন আমরা যখন আলোচনা করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। সাইমা আক্তার আপু, আপনি বলেন একালিফ কাকে বলে? অনেক, অনেক ধন্যবাদ। আমরা এরকম নিজের ভাষায় করে বললেই হবে। আমাদের বইয়ের ভাষা হুবহু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। মেন হচ্ছে যে আপনি আসলে জিনিসটা বুঝতে পেরেছেন কিনা এটাই। জি আপু, আপনাকে ধন্যবাদ। রোকেয়া আপু, শুনতে পাচ্ছেন এখন আমাকে? এখন কি আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। লামিয়া আপু, লামিয়া ইসলাম আপু, লামিয়া ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি বলতে পারবেন এক আলিফ কাকে বলে? জি বলেন। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা আছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে স্বাভাবিকভাবে নিচে যেটা লেখা আছে এটা আমরা যখন ছোটবেলায় আগে আমাদের দিনের মক্তব, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা বিভিন্ন জায়গায় এটা দিয়ে পড়ানো হতো যে একটি সোজা আঙ্গুলকে মধ্যম গতিতে বন্ধ করতে যে সময় লাগে তা হচ্ছে এক আলিফ। তো আধুনিক সময়ে মানুষেরা এইভাবে, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি আমরা তো আর আঙ্গুল বন্ধ করে দেখাইতে পারছি না যে এরকম গতিতে বন্ধ করবেন। তো আমরা স্বাভাবিকভাবে যেটা বলি সেটা হচ্ছে ২ সেকেন্ডের সমপরিমাণ সময়ে এক আলিফ হয়। অথবা দুইটা অক্ষর উচ্চারণ করতে গেলে দুইটা হরকত উচ্চারণের যে সময় সেই সময়টা এক আলিফ হয়। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা। এখন এই বা বা বলতে আমার যতটুকু সময় লাগলো, বা বা বলতে যতটুকু সময় লাগলো, এইটুকু যদি একসাথে বলি বা, এটা হচ্ছে এক আলিফ। তো এটা ২ সেকেন্ডের একটু কমও হতে পারে। ২ সেকেন্ড মানে একটা আনুমানিক ইয়ে আর কি, যে এটা ২ সেকেন্ডই হতে হবে বিষয়টি এমন না। হ্যাঁ, ২ সেকেন্ডের একটু কমও হতে পারে। তো এই হচ্ছে মূলত এক আলিফের সংজ্ঞা। তো আশা করি ইনশাল্লাহ আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে এখনো প্রশ্ন করতে পারেন। তানিয়া সুলতানা আপু, ওয়ালাইকুম আসসালাম। এক আলিফ মদ কাকে বলে বলতে পারবেন? সময় এক আলিফ। আচ্ছা, ঠিক আছে। আপনি একটা মুখস্থ করলে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন আমরা তাহলে এক আলিফ নিয়ে আমরা আর আলোচনা করব না, কারণ আমরা এরপরে মদের ভিতর যখনই যাব তখন আমাদের চলে আসবে এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ। হ্যাঁ, তো এই জন্য আমরা এক আলিফটা কাকে বলে এটা আমরা আগে আলোচনা করে নিলাম। মদ আগে যেটা বলেছি যে মদ স্বাভাবিকভাবে আমাদের দেশে প্রচলিত বইগুলোতে ১০ প্রকার লেখা। তো আমরা এটাকে একটু বিস্তারিত আকারে ১২ প্রকার মদের সম্পর্কে আলোচনা করব। তো এই এবং সহজ হবে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা নামের থেকে বিষয়টাকে বোঝার বেশি চেষ্টা করব। আপনার নাম মুখস্থ না করলেও চলবে কোনটাকে কি মত বলে। আপনি যদি নাম বলতে না পারেন কোনো সমস্যা নেই। মেইন হচ্ছে যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, এটি হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা, তো আমরা দেখি তাহলে মদ। তো এই ১২ প্রকারের মধ্যে এক আলিফ মদ হচ্ছে ৫টি, তিন আলিফ মদ হচ্ছে ২টি, চার আলিফ মদ হচ্ছে ৫টি। তার মানে এক আলিফ মদ হচ্ছে ৫ প্রকার, তিন আলিফ মদ হচ্ছে ২ প্রকার, চার আলিফ মদ হচ্ছে ৫ প্রকার। ৫ + ১০ আর ২ = ১২। এই ১২ প্রকার মদ আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। একটু ক্লাসে মনোযোগী হবেন আশা করি।
কারণ আমরা এই মদের একালিক মদের ক্লাস আজকেই শেষ করব, এটা সামনে ক্লাস নিব না, সামনে আমরা প্র্যাকটিসে যাব, এরপরে অন্য মদগুলো শেখাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আমরা আজকে একালিক মদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জেনেছি যে একালিক মদ হচ্ছে 5 প্রকার। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের বইগুলোতে একালিক মদ 3 প্রকার লেখা আছে। আপনাদের বইগুলোতে যেটা লেখা আছে সেটা সঠিক লেখা আছে 3 প্রকার। তবে আমরা আরো একটু বেশি মানে উচ্চ স্তরের যে তাজবিদের বইগুলো, সে বইগুলোতে যেমনভাবে আছে আমরা একটু সেটা থেকে পড়ছি বা সেটা থেকে আমরা কপি করছি। এজন্য আমাদের এখানে একটু বিস্তারিত লেখা আছে। এখানেই মূলত আমাদের 2 প্রকার মদ বেড়ে গেছে। অন্যান্য তাজবিদের বইগুলোতে আমাদের দেশে স্বাভাবিকভাবে যে তাজবিদের বইগুলো আমাদের দেশে পরিচিত, সে বইগুলোতে 3 প্রকার লেখা আছে। আর আমরা সেটাকে 5 প্রকারে আলোচনা করছি। এজন্য একটু আমাদের এখানে একটু মদের 10 এর জায়গায় 12 হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা একটু আলোচনাতে আসি। একালিক মদ যে 5 প্রকার আমরা জানলাম, তার প্রথম হচ্ছে মাদ্দে তাবাই বা আসলি। মাদ্দে তাবাইও বলতে পারেন, মাদ্দে আসলিও বলতে পারেন, যে কোনো নামেই এটাকে সম্বোধন করা যায়। এরপরে 2 নম্বর হচ্ছে মাদ্দে বাদল, 3 নম্বর হচ্ছে মাদ্দে ইওয়াজ, 4 নম্বর হচ্ছে সিলায়ে কাসিরা, 5 নম্বর হচ্ছে মাদ্দে লিন। আচ্ছা, নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে নাম মুখস্থ করতে বলবো না। আমরা জাস্ট সাইনগুলো দেখে আমরা বুঝবো যে এখানে এক আলিফ টান হবে নাকি 2 আলিফ হবে নাকি 3 আলিফ হবে। এতটুকু বুঝতে পারলেই আপনি কোরআন সঠিক করে পড়তে পারবেন। আপনার যদি বলতে নাও পারেন যে এটা মাদ্দে ইওয়াজ, এটা সিলায়ে কাসিরা বা এটা মাদ্দে তাবাই, এটা প্রাথমিক অবস্থায় বলতে না পারলেও সমস্যা নেই। তবে একটা পর্যায়ে আপনারা এমনি বলতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে এটা এই মাদ। তো আমরা তাহলে এই 5 প্রকারের মাদ আমরা আরেকটু শুনি, মানে আমরা এটার সাথে পরিচিত হই। কয়েকবার শুনলে আমাদের ইনশাআল্লাহ মোটামুটি মনে থাকবে। জ্যাকলিন নাহার আপু শুনতে পাচ্ছেন আমাকে? জ্যাকলিন নাহার আপু, হ্যাঁ আপু, আপনি হ্যান্ড রাইজ করেছেন তো, ওই যে হ্যান্ড রাইজের পাশে দেখেন একটা চিহ্ন আছে, স্পিকারের চিহ্ন, ওই চিহ্নটাতে একটু হাত লাগান। নিচেই আপনার মোবাইলের নিচের দিকে তাকায় দেখেন 2টা চিহ্ন আছে, একটা ক্যামেরার চিহ্ন আর একটা হচ্ছে স্পিকারের চিহ্ন, মাউথ স্পিকারের মতো। তো আপনি মনে হয় আমাদের সাথে কথা বলতে পারছেন না, হ্যান্ড রাইজ হচ্ছে, বাট ওই স্পিকারের চিহ্নটাতে টাচ করলে আপনি কথা বলতে পারবেন। আহ, একটু চেষ্টা করেন, নিচে যে 2টা চিহ্ন আছে, একটা ক্যামেরার মতো আর একটা হচ্ছে স্পিকারের মতো, স্পিকারের মতো ওই চিহ্নটাই হাত দিয়ে অন করলে আপনি কথা বলতে পারবেন। এই মুহূর্তে আমি আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। তো আমরা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পড়েন। লি, অনেক ধন্যবাদ। নুসরাত নোভা আপু, এই 5 প্রকার মাত্রা পড়েন আপনি। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আমাদের দেশে যে বইগুলো স্বাভাবিকভাবে পরিচিত, যেখানে সেখানে যে 3 প্রকার লেখা, সেটা হচ্ছে মাদ্দে তাবাই 1 নম্বরটা আছে, তারপরে 2 নম্বরটা আছে মাদ্দে বাদল, এটাও আছে, আর আছে মাদ্দে লিন। তো এটা আছে। আর ইওয়াজ এবং সিলাই কাসেরা কোনো কোনো বইতে 4 প্রকার যেখানে লেখা আছে সেখানে ইওয়াজ লেখা আছে। আর যেখানে এর থেকে আরেকটু বেশি আছে সেখানে সিলাই কাসিরাও লেখা আছে। তো আমরা এজন্য সবগুলোকেই এক করেছি। আমরা ৫ টাকেই নিয়ে এসেছি যাতে আপনার কোথাও কনফিউশন না থাকে, যেন আপনার কাছে পরিচিত মনে হয়। তাহলে আমরা এবার আবারও বলছি, একালিক মাদ আমরা 5 প্রকার আলোচনা করছি। 1 নম্বর মাদ্দে তাবাই বা আসলি, 2 নম্বর মাদ্দে বাদল, 3 নম্বর মাদ্দে ইওয়াজ, 4 নম্বর মাদ্দে সিলায়ে কাসিরা, 5 নম্বর হচ্ছে মাদ্দে লিন। একটু কষ্ট করে খেয়াল করবেন যে কোনটাকে কি বলে। হ্যাঁ, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমরা
মদ্দে তাবাই বা আসলি এর সংজ্ঞাটা একটু দেখি, যে মদ্দে তাবাই বা আসলি এটা কাকে বলে। আচ্ছা, আমাদের রাকিবুল হাসান ভাইয়া নামে একজন সম্ভবত জয়েন করছিলেন। উনি আবার স্ক্রিন শেয়ারিং দিয়েছেন। তো দেওয়ার কারণে সম্ভবত এই সমস্যাটা ঘটেছে। আপনারা কেউ স্ক্রিন শেয়ারিং অপশনে চাপ দিবেন না। একটু কষ্ট করে এটা একটু ইয়ে করবেন আরকি। আচ্ছা, এরকম যদি কখনো হয় আমাকে একটু ইনফো করবেন। কারণ আমি তো ক্লাস নিতে থাকলে বুঝতে পারি না যে আপনারা দেখছেন কি দেখছেন না। আশা করি এখন মনে হয় আমার হ্যাঁ, এটা আপনারা কেউ এই ক্লাস করার সময় একটা স্ক্রিন শেয়ারিং এর একটা অপশন আছে। ওইখানে আপনারা চাপ দিবেন না। তাহলে আবার দেখা যাচ্ছে যে আমারটা বাদ দিয়ে আপনারটা দেখা যাবে। তো এজন্য এটা আমরা না বুঝে অনেকে চাপ লাগে, সমস্যা নেই। তো যদি কেউ চাপ দিয়েই ফেলেন বাট আপনারা আমাকে একটু এরকম বলবেন যে, "ওস্তাদ আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না।" এখন যেমন বললেন তাহলে সুবিধা হবে। তাহলে আমরা মাদ্দে তাবাই শিখছিলাম। মাদ্দে তাবাই বা আসলি এর সংজ্ঞাটা। সরি যে আমার একটু গলায় সমস্যা হচ্ছে। তো এটা মদ্দে তাবাই বা আসলি যেটা আমরা বলছি, এটা কালকে যে আমরা মদটা শিখেছিলাম, যেখানে আমরা মদের হরফ এবং মদের হরকত ২ টা শিখেছিলাম। তো সেই মদের হরফ এবং হরকত দিয়ে আমরা যেই মদটা শিখেছিলাম, ওইটাই মূলত ছিল হচ্ছে মদ্দে তাবাই বা মদ্দে আসলি। তো আমরা সেই হরফটা আর একটু দেখি। কালকে আমরা এটা পড়েছিলাম। আশা করি আপনাদের মনে আছে। তো তারপরেও আমরা একটু জরিনা আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি এটা বলেন। আচ্ছা। অর্থাৎ কালকে আমরা এটা নিয়ে যেহেতু আলোচনা করেছিলাম, আমি আজকে আর এটা নিয়ে বিস্তারিত কথা বলব না। তো কালকে আমরা এগুলো আমরা কালকে বলেছিলাম, হ্যাঁ? যে আলিফ খালি, ডাইনে জবর। আমরা আগে কেউ ছোটবেলায় এরকমও পড়তে পারেন। তারপরে ইয়া সাকিন ডাইনে জের, তারপরে হচ্ছে আরেকটা কি? ওয়াও সাকিন ডাইনে পেশ। এরকমও আপনারা পড়তে পারেন, তাই না? তো ঠিক আছে, আমরা এখন এটার প্র্যাকটিস করব। এটা হচ্ছে মাদ্দে তাবাই আমরা শিখছি, হ্যাঁ? বা মাদ্দে আসলি যেটাকে বলে। এটা হচ্ছে এরকম। অর্থাৎ জবর থাকবে এই পাশে, এখানে একটা হরফ থাকবে, যেকোনো হরফই হতে পারে। তারপরে এরকম খালি আলিফ থাকবে। এখানে জের দেখেন, তারপরে এরকম ইয়াতে সাকিন থাকবে। এরপরে পেশ, তারপরে এরকম ওয়াওয়ে সাকিন থাকবে। এর যেকোনো একটাই যদি আসে তাহলে সেটাকে আমরা বলবো মদ্দে তাবাই বা মদ্দে আসলি। এবং সেটা এক আলিফ মদের প্রকার যেহেতু আমরা পড়ছি সেহেতু এক আলিফ টেনেই পড়তে হবে। আচ্ছা, তো আমরা যে জিনিসটা দেখছি এটা আশা করি আর কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও আমি আবারও বলছি, দেখেন এখানে আলিফ খালি আছে, ডাইনে জবর আছে, ইয়া সাকিন আছে, ডাইনে জের আছে, ওয়াও সাকিন আছে, ডাইনে পেশ আছে। এটাই হচ্ছে মূলত মদ্দে তাবাই বা মদ্দে আসলি। হরফ দিয়ে যেটা প্রকাশিত হয় সেটা। আচ্ছা, এরপর আমরা এটা কালকে পড়েছিলাম। তো আজকে আমরা জাস্ট, যেহেতু আজকে আমরা ৫ প্রকার মদ নিয়ে আলোচনা করছি, আমরা আরো ৪ প্রকার মদ আমরা শিখব। তারপরে এটা আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আজকে আরো একটু পড়বো বা পড়া শুনবো। আমাদের সাথে যে ছোট্ট দুজন ক্লাস করছে ওনাদের কাছ থেকে আমরা শুনবো। রাইসা শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলো। হা আলিফ। হ্যাঁ। নুন ওয়া পেশ। নু টানতে হবে, হ্যাঁ? আবার বলো। হা আলিফ জবর। হ্যাঁ, এবার হয়েছে। তারপরে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এক আলিফটা আনলাম এটা। আচ্ছা, এবার ঠিক আছে। তোমাকে ধন্যবাদ। আম আমরা রাইসা, রাইসা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার তুমি এটা পড়ো। ওই একই জিনিস একটু ঘুরিয়ে দেয়া আছে।
আচ্ছা, এটা হচ্ছে সাকিন বলতে হবে, হ্যাঁ? এই যে ২ টা লাল দিয়ে আছে, এই ২ টাকে আমরা সাকিন বলব, হ্যাঁ? নুন ওয়া পেশ বলো। বলো। নুন ওয়া পেশ। হ্যাঁ, হ্যাঁ। নুহিহা ৩ জায়গাতেই টান দিতে হবে। ২ জায়গা হয়েছে, ১ জায়গা বাদ দিছে, হ্যাঁ? ধন্যবাদ আপনাকে। তো এরপরে আমরা তাহলে এটা নিয়েই কথা বলি। কালকেও আমরা এই উদাহরণটা দিয়েছিলাম যে এই একটা শব্দ মনে রাখলে আমাদের আর মদ্দে তাবাই বা মদ্দে আসলি এটা আর কখনো ভুল হবে না। সেই শব্দটাই হচ্ছে এটা। এই শব্দটা মনে রাখলে আর কারো এই সংজ্ঞাও মুখস্থ করা লাগবে না, কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। শুধু যদি আপনি এটুকু মনে রাখতে পারেন, নুহিহা এই শব্দটা মনে রাখতে পারলেই আপনি মধ্যে মধ্যে আসলি বা মধ্যে তাবাই আমরা যেটা শিখছি এটা এই একটা শব্দের মধ্যেই শেষ। দেখেন এখানে এই যে আছে নু, যখন আপনি বলছেন ওয়াও সাকিন ডাইনে পেশ বা পেশের বামে ওয়াওতে সাকিন আছে। যখন আপনি হি বলছেন তখন ইয়া সাকিন ডাইনে জের, অথবা আপনি যদি মনে করেন যে জেরের বামে ইয়াতে সাকিন সেটাও আছে, যেভাবেই আপনি ধরেন। এরপর যখন হা আমরা বলছি তখন দেখেন আলিফ খালি ডাইনে জবর, অথবা আপনি যদি ধরেন যে জবরের বামে খালি আলিফ। তো তার পুরো সংজ্ঞাটাই কিন্তু এর মধ্যে আছে। এজন্য আমরা এই মাদটাকে একটা শব্দ দিয়েই আমরা শিখব, সেটা হচ্ছে নু হি হা। এই একটা শব্দ জাস্ট মনে রাখলে এই মাদ শেষ। এই মাদ নিয়ে আমাদের আর কোনো আলোচনা করার দরকার হবে না। মানে হরফ দিয়ে যখন প্রকাশ হবে মাদ্দে আসলি তখন আর আলোচনার দরকার হবে না। বাট হরকত দিয়ে আসলে তখন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, ওটা তো আপনারা এমনি পারবেন। এজন্য ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এই শব্দটা আমাদেরকে একটু বলবেন। খাদিজা আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? খাদিজা আহমেদ আপু। আচ্ছা, মমতাজ আলম বিথি আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এই শব্দটা বলেন। ৩টা টানই সমান হবে। ৩টা টানই সমান হবে। নুহিহা ৩ জায়গায় সমান হবে। একালিফগুলো সব জায়গায় সমান হবে। আমাদের পড়ার সৌন্দর্য হারিয়ে যায় যখন আমরা একালিফে দেখা যাচ্ছে কখনো বেশি টানি, আবার একালিফে দেখা যাচ্ছে কোনো সময় কম টানছি। যার কারণে আমাদের পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা মনে রাখবেন একালিফ টান যতগুলো আছে সবগুলো আমরা একই রকম টানবো, হ্যাঁ? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এরপরে আমরা শাকিলা হালিম আপুর কাছে যাচ্ছি। শাকিলা হালিম আপু, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, এই শব্দটা বলবেন। আচ্ছা, লাস্টের হাটা কিন্তু মাখরাজ অনুযায়ী এখনো আসে নাই। লাস্টের ওই যে ধাক্কা দিয়া হা, হ্যাঁ? হা, কণ্ঠনালীর শুরু থেকে। নু হি হা, হা ধাক্কা দিতে হবে, হ্যাঁ? আসবে ইনশাআল্লাহ আস্তে, আস্তে। তো এটা আমরা কেন শিখছি? এটা কিসের কিসের উদাহরণ? মদ্দে তাবাই বা আসলি। এক আলিফ মদের উদাহরণ। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ আশা করি সবাই পারবেন। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে বলবেন। আচ্ছা। এবার আমরা ওইখানে আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে আমরা সবগুলোকে নিয়ে এসেছি। ওয়ানলি একটা, যে মদ্দে তাবাই যখন হরকতের মাধ্যমে প্রকাশ হবে তখন ওয়াও, ইয়া বা আলিফ দ্বারা প্রকাশ হবে তখন এই ফরম্যাটে থাকবে। আচ্ছা। এরপরে মদ্দে তাবাই যখন হরকত দিয়ে প্রকাশ হবে, হরকত মানে আপনারা তো জানেন জবর জের পেশ, এগুলোকে হরকত বলা হয়। তো মদ্দে তাবাই বা মদ্দে আসলিটা যখন হরকত দিয়ে প্রকাশ পাবে তখন সেটা হবে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আচ্ছা, উম্মে কাউসার আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এটা পড়েন তো। আচ্ছা, আর একটু বলেন তো, আর একবার খাড়া জবর। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। এটা কখন হবে? এটা হচ্ছে যখন মদ্দে আসলি বা মদ্দে তাবাইটা যখন হরকত দিয়ে প্রকাশ হবে, তখন খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ হবে, তাই না? আচ্ছা, এবার ফাতিমা আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনি এটা পড়বেন। আচ্ছা, আমরা আপাতত ইয়াটাকে এখানে যেহেতু কিছু নাই, ইয়াটাকে পড়বো না, হ্যাঁ? আপনি তোয়ার উপরে কি আছে সেটা বলেন। এটা কি? খাড়া জবর। তাহলে আবার পড়েন। তোয়া খাড়া জবর। হ্যাঁ, তাহলে কি হবে? উস তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে এরকম খাড়া জবর থাকলে আমরা সেটা টানবো, এবং এই খাড়া জবরটা যদি খাড়া জের হয় তবুও টানবো, যদি উল্টা পেশ হয় তখন আমরা এরকম একালিপ টেনে পড়বো। এটা হচ্ছে মদ্দে আসলি বা মদ্দে তাবাই যখন হরকত দিয়ে প্রকাশ পাবে তখন এভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা সবগুলো আলোচনা করি, ইনশাল্লাহ আরো উদাহরণ আসবে। এরপরে একালিপ মদের ২ নম্বর প্রকার ছিল আমাদের মদ্দে বদল। মদ্দে বদল হচ্ছে হামজার সঙ্গে মদের হরফ বা মদের হরকত যদি থাকে, তাহলে তাকে আমরা মদ্দে বদল নামে অভিহিত করব, বা মদ্দে বদল তাকে আমরা বলবো। আচ্ছা, তাহলে আমরা এটা আবারও দেখছি যে আমরা মদ্দে বদল করব কাকে বলবো। যে হামজার সঙ্গে মদের হরফ যদি থাকে, অথবা হামজার সঙ্গে যদি মদের হরকত থাকলে, তাহলে আমরা তাকে বলবো মদ্দে বদল। তো হামজার সঙ্গে কেমন দেখেন, আমরা একটু এখানে দেখি। এই যে হামজা, প্রথমে এখানে উম, আলিফটাকে আমরা হামজা পড়বো, কারণ হচ্ছে আলিফের উপর যখন জবর জের পেশ আসে আমরা হামজা পড়বো। তো আলিফের উপরে এখানে খাড়া জবর আসছে, তার মানে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। তো এই যে আ তে আমরা যে যে এক আলিফ মদ করলাম, এটার নাম হচ্ছে মাদ্দে বদল। ২ নম্বর হচ্ছে হরকতের হরফের সঙ্গে কেমন করে এসছে দেখেন। এখানে হামজা পেশ উ, তার সাথে ওয়াওকে আমরা যোগ করছি, হামজা ওয়া পেশ উ। এটা হচ্ছে এই যে হামজা, হামজার সাথে মদের হরফ আসছে। আর আগেরটা হচ্ছে এই হামজার সাথে মদের হরকত এসেছিল। আর এইবার হামজার সাথে মদের হরফ এসেছে। মদের হরফ ৩টি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ওয়াও আলিফ ইয়া। তো এখানে ওয়াও আসছে, হ্যাঁ। হামজা ওয়া পেশ উ, মিম জের মি, নুন জবর না, উ মিনা। এটা। তারপরে আমরা আরো একটা উদাহরণ দেখি। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন দুই জবর যদি আমরা নান পড়ি তাও পড়তে পারবো। আবার আমরা যদি এটাকে মাদ করে পড়লি, অর্থাৎ অক্ষর আলাদা, তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো, ইমান, এরকম পড়তে পারি। তাহলে এটা হচ্ছে মাদ্দে বদল। আচ্ছা, মাদ্দে বদল। আমি আপনাদের মধ্য থেকে একজনকে ডাকছি, আহ, আমাদেরকে শোনাবেন। খাদিজা আহমেদ আপু, এখন কি আমাকে শুনতে পান? অথবা জ্যাকলিন নাহার আপু, এখন কি আপনি কথা বলতে পারছেন? ও না, সরি, আপনার তো মনে হয় বাসায় মেহমান। আচ্ছা, তানিয়া সুলতানা বলেন। আগে সংজ্ঞাটা পড়েন যে মধ্যে বদল কাকে বলে। তাকে মধ্যে মধ্যে বদল বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা বুঝতে পারেননি আমার ক্লাসে এমন কেউ কেউ কি আছেন যে ওস্তাদ আমি এই সংজ্ঞাটা বুঝতে পারিনি? আমরা শুধু বুঝবো, আপনার মুখস্থ না করলেও চলবে। আহ, বুঝতে পারেননি এই সংজ্ঞাটা এমন কেউ কি ক্লাসে আছেন? রাকিবুল হাসান আইডি দিয়ে জয়েন করছিলেন, কে জানি আগের দিন কথা হয়েছিল, পপি আক্তার আপু। পপি আক্তার আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি এই সংজ্ঞাটা বুঝতে পেরেছেন, মধ্যে বদল কাকে বলে? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা যেহেতু কেউ কথা বলছেন না, আমরা বিশ্বাস করছি যে সবাই বুঝতে পারছেন যে হামজার সঙ্গে যদি মদের হরফ আসে, অথবা হামজার সঙ্গে যদি মদের হরকত আসে, তাহলে সেটা হচ্ছে মধ্যে বদল। খুবই সহজ কথা। তো হামজা উপরে এখানে হরকত আসছে খাড়া জবর, এখানে
হরফ আসছে হামজা ওয়া পেশ উ, তারপরে এখানে হামজা ইয়া জের ই। এই যেটা দেখছেন এটা হচ্ছে মধ্যে বদল। তারপরে আমরা আরো একজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। মারুফা সুলতান আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনি একটু সংজ্ঞাটা বলবেন তারপরে উদাহরণ বলবেন। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, হ্যাঁ, ইমানা। এখানে ৩ জায়গায় টান হবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। এই মাদটাকে বলা হচ্ছে মাদ্দে বদল। তো আমি যেটা বলেছিলাম যে আপনাদের এই নাম মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এই যে একদিন দেখলাম যে এরকম যদি হামজাতে খাড়া জবর থাকে বা ইয়া এরকম থাকে তাহলে আমরা টানবো। এমনি কোরআন শরীফের চিহ্ন দেয়াই থাকবে। আপনারা এমনিই টানবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে আমরা একটু পরিচিতি হওয়ার জন্য আরকি মূলত এটা আলোচনা করছি। এরপরে আসি আমরা ৩ নাম্বার প্রকারে। সেটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। মধ্যে ইওয়াজ কাকে বলে? মধ্যে ইওয়াজ হচ্ছে ২ জবরের বামে যদি আমরা অক্ষ করি তাহলে সেখানে মধ্যে ইওয়াজ বলে সেই মাদটাকে। ২ জবর আমরা যেখানে অক্ষ করব সেখানে যদি ২ জবর থাকে। তো স্বাভাবিকভাবে দেখা যায় ২ জবর থাকলে তার সাথে একটা আলিফ থাকে। তখন আমরা কি বলি? আমরা বলি যে ২ জবরটার ১ জবর আপনি ফেলে দেন, ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়েন। তো এটা আমরা অক্ষের নিয়মের সময় আমরা বলে থাকি। তো যথারীতি আপনারা সবাই এটা পড়তে পারেন। এখানে পড়তে হবে, যদিও নাশতন লেখা আছে, আমরা আগের উদাহরণটাতেই আলোচনা করেছি। নাশতন লেখা, তুয়া দুই জবর তন। কিন্তু আমরা এখানে যখন অক্ষ করব তখন আর নাশতন বলবো না, তখন আমরা একটা জবর ফেলে দিব। ফেলে দিয়ে ন্যাশ তো, ঠিক একই রকম ভাবে আমরা গর পন বলবো না, আমরা গর প, গর প এরকম বলবো। আচ্ছা, মাদ্দে ইওয়াজ আমাদেরকে বলবেন। এমডি আলমগীর আইডি দিয়ে জয়েন করছেন, মনে হয় আমাদের ক্লাসে কখনো কথা বলেননি। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইন্ডলি একটু যদি আপনার নামটা বলতেন। পারভিন আক্তার? কারমিন? ও, আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনি একটু এটা পড়েন। ২ জবরে বামে। তাহলে এবার এই উদাহরণ ২ টা পড়েন। নাস টতে টানেন, টতে টানেন, একালিক মাদ করেন। ওই যে আমরা বলছি না ২ সেকেন্ড হতে হবে, অথবা আপনার একটা সোজা আঙ্গুলকে বাঁকা করতে যতটুকু সময় লাগে এতটুকু হতে হবে, অথবা ২ টে হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে কমপক্ষে এতটুকু সময় হতে হবে। তো একটু সময় নেন, টানেন, শেষে ততে একালিক টানেন। ন্যাস তো, তারপরেরটা পড়েন। না আপু, ওই যে আগেরটার মতো। আমরা এখানে যেটি করব আগেই বলেছি, এরকম থাকলে ২ জবর থেকে আমরা ১ জবর ফেলে দেব। একটা জবর এখানে ফেলে দেব। ২ টা জবর আছে না? একটা জবর পড়বেন। ২ জবর পড়বেন না। একটা জবর পড়ব এবং এক আলিফ টেনে পড়ব। বলেন তো আবার। না, কন পড়লে তো ২ জবর হয়ে যাচ্ছে। গর ১ জবর। একটা জবর আমরা যখন ফেলে দিই তখন কফ আলিফ জবর ক থাকছে না? ওইটা পড়ব। গর ক, বলেন। আচ্ছা, এই ফরম্যাটে আমরা যত জায়গা পড়বো মনে রাখবেন, সব জায়গায় আমরা একটা জবর বাদ দিয়ে পড়বো। শুধু এটুকু মনে রাখলেই হবে এবং এক আলিফ টেনে পড়বো। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ধন্যবাদ। নুসরাত নোভা আপু। জি বলেন। মতে ইউয়াস কাকে বলে এটা বলবেন আর ২ টা বলবেন। হ্যাঁ, তাকে মধ্যে ইউয়াস বলে। আচ্ছা, তারপরে উদাহরণ। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, এটা একটু টানান, আরো একটু টানান। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা উম জাহাঙ্গীর আলম, আপনি শুধু উদাহরণ ২ টা পড়েন।
আচ্ছা। তারপরে জি বলেন। কলকলা তো সাকিনের সাথে সংযুক্ত। সাকিন যদি না থাকে, সাকিন, আমরা কি অক্ষ পড়তেছি কিন্তু আমরা কি সাকিন দিয়ে পড়তেছি? আমরা তো এক জবর দিয়ে পড়তেছি। আমরা যদি এটাকে সাকিন দিয়ে পড়তাম তখন কলকলার প্রশ্ন আসতো। কিন্তু আমরা তো এখানে এক জবর দিয়ে পড়তেছি। আমরা বলছি ২ জবরের ১ জবর আমরা ফেলে দিচ্ছি। দিয়ে আমরা পড়তেছি। আমরা তো সাকিন দিচ্ছি না। যদি কখনো আমরা সাকিন দিয়ে পড়ি তখন আসবে হচ্ছে কলকলার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে উম শাকিলা হালিম আপু। শুধু উদাহরণ ২ টা পড়বেন। বানান না করলেও হবে। আপনি শুধু পড়লেও হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। সুন্দর পড়েছেন আপনি। তারপরে উম্মে কাউসার আপু। শুধু উদাহরণ ২ টা পড়েন। আচ্ছা, নুসরাত নোভা আপু। শুধু উদাহরণ ২ টা পড়েন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা ৩ নাম্বার শেষ করলাম। ৪ নাম্বার একালিক মদের যে ৪ নাম্বার প্রকার সেটা হচ্ছে সিলায়ে কাসিরা। এইটা একটু আপনাদের কাছে নতুন মনে হতে পারে কারণ আমাদের স্বাভাবিক ছোট, ছোট তাজবিদের বইগুলোতে এটা নাই। তো সিলায়ে কাসিরা এটা একটু ডিপলি আলোচনা, বাট আপনাদের এত কিছু মনে না রাখলেও চলবে। আমরা জানার জন্য একটু পড়ছি। কিন্তু আমরা এটা দেখেই চিনতে পারবো যে এখানে আমাদেরকে একালিফ টানতে হবে। তো হায়ে জমিরের ডানে এবং বামে সাকিন বা যজম না থাকলে সেটা হচ্ছে মাদ্দে সিলায়ে কাসিরা। এখন সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর হায়ে জমির কাকে বলে? তো সেটা আবার অন্য আলোচনা। তো হায়ে জমিরটা হচ্ছে সর্বনামের মতো। নামের পরিবর্তে যে নাম ব্যবহৃত হয়, যে করিম একটি ভালো ছেলে, সে প্রত্যেকদিন ফুটবল খেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে তার বাবার কাজে সহযোগিতা করে। তো এই যেমন আমরা বলছি করিম, প্রথমে একবার নাম বলেছি, পরে আর নাম বলি নাই, পরের বার থেকে আমরা শুধু সে সে বলে যাচ্ছি। তো এরকম ভাবে আরবিতে এরকম সে বোঝানোর জন্য, সে বা তার এরকম অর্থ প্রকাশ করার জন্য এই হা গুলো ব্যবহার করা হয়ে থাকে। লাহু, বিহি, ইয়ারাহু। হ্যাঁ, তো এটাই হচ্ছে হায় জামির। তো আমি এটার ব্যাপারে আর বিস্তারিত আলোচনা করব না। এটা আমাদের সামনে ডিপলি আলোচনা যদি কখনো সম্ভব হয় তখন করব। বাট আমাদের এখনের ক্লাস হচ্ছে তাজবিদ নিয়ে। তো এজন্য আমরা আর এটা নিয়ে কথা বলছি না। তো এরপরে এই হায়ে জমির যখন থাকবে তার ডাইনে বা বামে যদি সাকিন অর্থাৎ যজম যদি না থাকে তাহলে একালিক টান হবে। আচ্ছা, মজার বিষয় হলো যে আমাদের দেশের সব কোরআন শরীফগুলোতেই এখানে উল্টা পেশ থাকবে। যদি পেশ থাকে, যদি সেখানে টানতে হয় তাহলে উল্টা পেশ থাকবে। যদি এখানে টানতে হয় এখানে খাড়া জের থাকবে। যদি টানতে হয় এরকম উল্টা পেশ থাকবে। এজন্য আপনাদের যদি নিয়মটা মুখস্থ নাও থাকে তবুও আপনারা নির্দ্বিধায় একালিফ টেনে পড়তে পারবেন। আপনাদের কোরআন শরীফ পড়া বিন্দুমাত্র অশুদ্ধ হবে না। বা আপনারা এই নিয়ম না জানলেও অটোমেটিক্যালি চিহ্ন দেখেই, আমরা ওই যে একটা মত পড়েছিলাম উল্টা পেশ তারপরে খাড়াজের দিয়ে মদের যে হরকত, সেই হরকত দিয়াই থাকবে। এজন্য টেনশনের কোনো কিছু নেই। যদি মনে নাও থাকে তবুও আমাদের দেশের কোরআন শরীফে এটা দেয়াই আছে, উল্টা পেশ দেয়া থাকবে অথবা খাড়াজের দেয়া থাকবে। তো এই জন্য সেই সব ক্ষেত্রে আমরা একালিফ টেনে পড়বো। এটা পড়তে হবে লাহু, বিহি, ইয়ারাহু। আচ্ছা, তারপরে আমি আপনাদের দু একজনের কাছ থেকে আমরা একটু শুনি। আফিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি শুধু উদাহরণগুলো বলবেন। ইয়া, আবার ইয়া র, র, র জবর র, ভালো করে বলেন, আবার বলেন। হ্যাঁ, ইয়া রহু। তো ইয়ার হু মতো শোনা যাচ্ছিল, হ্যাঁ, ইয়া রহু। আচ্ছা, তাহলে এই যে হুতে আমরা যে টানছি বা বিহি যে টানছি, এটা হচ্ছে মাদ্দে সিলায়ে কাসিরা। আচ্ছা,
এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ মাদ যেটা আমাদের বারবার আসবে, এই মাদটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। সেটি হচ্ছে মাদ্দে লিন। এইটা কোরআন শরীফের মধ্যে অনেক আছে আর আমাদের পড়ার সময় বারবার আসবে। আর হরফে লিন এবং মদ্দে লিনের মধ্যে পার্থক্য থাকার কারণে আমাদের স্টুডেন্টরা বারবারই গুলিয়ে ফেলেন এবং বারবারই ভুল করেন। এই জন্য আমরা এতক্ষণ যে চার প্রকারের মদ নিয়ে আলোচনা করেছি সেগুলোতে আপনাদের ভুল হবে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনাদের ওইগুলোতে কোনো ভুল হবে না, আপনারা সঠিক করতে পারবেন। যেই মাদটাতে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে মাদ্দে লিন। এটা গুলিয়ে ফেলানোর সম্ভাবনা আছে। এজন্য একটু কষ্ট করে একটু মনোযোগী হতে হবে। একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো। লিনের হরফের বামের হরফে অক্ফ করলে, লিনের হরফের বামের হরফে অক্ফ করলে, আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে মদ্দে লিন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর লিনের হরফ কি? এজন্য আমরা এই স্লাইডটা ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হরফ আছে যথারীতি ওয়াও, তার উপরে সাকিন আছে, ইয়া তার উপরেও সাকিন আছে, কিন্তু এদের ডান পাশে জবর দাঁড়িয়ে আছে। এই যে ফরম্যাটে দাঁড়িয়ে আছে, এই ফরম্যাটটা হচ্ছে লিনের হরফের ফরম্যাট। তার মানে এই অবস্থায় যদি জবরের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে অথবা জবরের বাম পাশে যদি ইয়া সাকিন থাকে তাহলে তাকে লিনের হরফ বলে। একটু কষ্ট করে মনে রাখতে হবে। অথবা আপনারা যদি অন্য কেউ এভাবেও পড়তে যান যে ওয়াও সাকিন তার ডাইনে যদি জবর থাকে, ইয়া সাকিন তার ডাইনে যদি জবর থাকে, তাহলে তাকে লিনের হরফ বলে। তাহলে আমি আবারও বলছি লিনের হরফ কাকে বলে, একটু খেয়াল করে শুনবেন। জবরের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে অথবা ইয়া সাকিন থাকে সেটাকে বলা হচ্ছে লিনের হরফ। আচ্ছা, আমরা একজনের কাছ থেকে একটু শুনবো যে আসলে লিনের হরফটা কাকে বলে। আয়শা জাহান আপু শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা বলো, আরিশা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ক্লাসে থাকো, ধন্যবাদ আমাজান। জেবা সামিহা যদি থাকে তাহলে এটাকে বলে লিনের হরফ। আচ্ছা, আপনারা সবাই শুনেছেন আশা করি। তারপর আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনবো। লামিয়া ইসলাম আপু। লামিয়া ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, একটু কষ্ট করে বলবেন। জি, জি, লিনের। আচ্ছা, সেটা হচ্ছে লিনের হরফ। মাশাআল্লাহ, ফাইন। অনেক সুন্দর। তো উনি যেহেতু বারবার রিপিট করেছেন, বারবার বলেছেন, সেহেতু আশা করি যে আপনাদের আর কারো শুনতে কোনো সমস্যা হওয়ার ইনশাআল্লাহ কোনো সুযোগ নেই বা কথা না। আচ্ছা। তো আমরা উম এটা শুনলাম। এরপরে আমরা আবার আমাদের একটু আলোচনায় যাই। তাহলে লিনের হরফটা আমরা বুঝলাম। এবার আসি আমরা মদ্দে লিন নিয়ে আলোচনা করি। যেই মদটার কথা বলেছি যে ৫ প্রকার মদের মধ্যে শুধু এই একটা মদেই আপনাদের ভুল যেতে পারে। বাকি মদগুলো ইনশাআল্লাহ আপনাদের ভুল যাবে না। জি, জেবা সামি আপু ধন্যবাদ আপনাকে। তো এটা হচ্ছে আমরা যেই লিনের হরফ সম্পর্কে জানলাম, লিনের হরফের বামের হরফে যদি আমরা অক্ফ করি, অর্থাৎ যেখানে লিনের হরফ থাকবে তারপরে যদি আমরা অক্ফটা করে ফেলি তাহলে সেইখানে হচ্ছে তখন আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এখন কয় আলিফ টানবো সেটা নিয়ে আলোচনায় আসছি। লিনের হরফের বৈশিষ্ট্য হচ্ছে লিনের হরফ খুব দ্রুত পড়তে হয়। যখন লিনের হরফ আসবে তখন সেখানে কোনো ধরনের স্পেস বা সময় বা কোনো কিছুই নেওয়া যাবে না, খুব দ্রুত পড়তে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাউয়া যাবর বাউ, বাইয়া যাবর বাই, বাউ বাই, দ্রুত পড়তে হবে। এখানে আপনি বলতে পারবেন না বাউ বাই, একটু এরকম সময়ও নিতে পারবেন না। লিনের হরফের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে খুব দ্রুত পড়ে যাইতে হবে এই জায়গাটা। তো বাউয়া যাবর বাউ, বাইয়া যাবর বাই, এরকম করে পড়তে হবে লিনের হরফ। তাহলে লিনের হরফে কখনো সময় নেওয়া যাবে না। তো এটাকে আবার কেউ গুলিয়ে ফেলবেন না যে উস্তাদ ওয়ার উপর সাকিন আছে। এটা টান হতো যদি বায়ের উপর পেশ থাকতো, তাহলে বু আমরা এক কালি টানতাম, কিন্তু এখানে কিন্তু জবর। ঠিক সেম ইয়া, এটাকে আমরা তখনই টানতাম ইয়া সাকিনের এই পাশে বাতে যদি জের থাকতো, তখন আমরা বলতাম বা ইয়া জের বি।
কিন্তু জের কিন্তু নাই, আছে জবর। এজন্য শুধু এইটুকু মুখস্থ করলেই হবে যে জবরের বাম পাশে ইয়াতে সাকিন অথবা ওয়াওতে সাকিন থাকলে সেটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব দ্রুত পড়তে হয়। বা ওয়া জবর বাউ, বা ইয়া জবর বাই। আচ্ছা, কিন্তু যখন আমরা মদ করব এই লিনের হরফে, তখন আমাদেরকে এখানে টেনে পড়তে হবে। লিনের হরফের বামের হরফে যখন অক্ষ করব তখন এটা মাদ হবে। যেমন এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নাজদাইন। তারপরে সূরা কুরাইশের মধ্যে আপনারা পড়েন খাউফ الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তো এই যে খৌফ আমরা টানলাম, এখানে তো লিনের হরফ ছিল, আমাদের দ্রুত পড়া উচিত ছিল, কিন্তু আমরা টানলাম কেন? যেহেতু এর পরে ফাতে আমরা অক্ফ করেছি। নাজদাইন আমরা কেন টানলাম? যেহেতু আমরা নুনে অক্ফ করেছি। এই যে লিনের হরফের বামে অক্ফ করলে সেটার নাম হচ্ছে মাদ্দেলিন। তখন পয়ালিফ টানতে হয়। আমাদের দেশে ছোট্ট ছোট্ট যত তাজবিদের কিতাব লেখা আছে সমস্ত কিতাবগুলোতেই লেখা আছে এক আলিফ মদ, এবং এজন্যই আমরা এটা এক আলিফ মদের মধ্যেই আলোচনা করছি। কিন্তু লিনের হরফ প্রকৃত পক্ষে এক আলিফও টানা যায়, দুই আলিফও টানা যায়, এবং এটাকে আপনি ইচ্ছা করলে তিন আলিফ পর্যন্ত টেনে পড়তে পারেন। তো কিছু কিছু তাজবিদের উচ্চ স্তরের যে কিতাবগুলো তাতে লেখা আছে তিন আলিফ টেনে পড়া উত্তম। তবে আপনারা কমপক্ষে দুই আলিফ টানবেন, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি যে কমপক্ষে দুই আলিফ টানবেন। যদিও এটা লেখা আছে যে এক আলিফ টেনে পড়ার কথা, বিভিন্ন বইতে লেখা আছে, এবং এটা এক আলিফ মদের মধ্যেই আলোচনা করা আছে। তো আপনারা একটু বেশি টানবেন, এক আলিফের থেকে বেশি দুই আলিফ টানার চেষ্টা করবেন। তাহলে এটা পড়াটা রাতটাও শ্রুতি মধুর হবে, শুনতে সুন্দর শোনা যাবে, এবং এটা টানার অপশন আছে, টানা যাবে। তো এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে এক আলিফ টানলেও মদটা আদায় হয়ে যাবে, দুই আলিফ পড়লেও মদটা আদায় হবে। কেউ যদি তিন আলিফ টেনে পড়ে তিনিও সঠিক পড়তে পারবেন। আচ্ছা, তাহলে মাদ্দে লিন আমরা আপনাদের কাছে হয়তো তারপরেও কিছু জটিলতা থেকে যাইতে পারে। তো আমরা আর একটু রিভিশন দিই। এবার আমাদেরকে এটা পড়ে শোনাবেন হচ্ছে মারুফা সুলতান আপু। হ্যাঁ, যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া। আচ্ছা, রুজিনা আপু। রুজিনা আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনিও একটু পড়েন। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এইটা। আমরা যেটা আগেই দেখিয়ে দিয়েছিলাম। এরপরে লিনের হরফ এই অবস্থায় থাকলে দ্রুত পড়তে হবে, এটা আমরা দেখাইছি। এবার আসি আমরা প্র্যাকটিস, যে মাদ্দে লিনের প্র্যাকটিস। এটা খৌফ। এবার আমাদেরকে পড়ে শোনাবেন হচ্ছে কে পড়ে শোনাবেন? আমরা খাদিজা আহমেদ আপু, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পড়েন। আচ্ছা, খাউফ কি বলা যাবে? খা কি বলা যাবে? আমরা ওই যে ৮ টা হরফ শিখেছিলাম না? যে জবর হলেও আকার হবে না। তার মধ্যে খ একটা। তাহলে খা হবে না খ হবে? হ্যাঁ, তাহলে বলেন খৌফ বলেন সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে আচ্ছা, ঠিক আছে। আমরা এরপরে হুম, আমাদেরকে আরেকজন শোনাবেন। এইটা শোনাবেন। এইটা শোনাবেন হচ্ছে মমতাজ আলম বিথি আপু। বলেন। হ্যাঁ, নাউম। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। আচ্ছা, তারপরে আমাদেরকে এটা শোনাবেন রহিমা খাতুন আপু। রাহিমা আপু, শুনতে পাচ্ছেন? বলেন। আর একবার একটু বলেন। হ্যাঁ, এখানে আমরা কেন টানলাম? লিনের হরফের বামে অ- হ্যাঁ, অক্ফের হালাতে লিনের হরফ টান হয়। অনেক ধন্যবাদ আপু আপনাকে। এটুকু বলতে পারলেই আমাদের হবে যে লিনের হরফে আমরা অক্ফের হালাতে আমরা টানবো ইনশাল্লাহ।
ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। রোকেয়া আপু শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি এটা বলবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এরকম করলে কি হবে? আমরা ওই যে আমরা তো এখন ইসে আছি। লিন মধ্যে আছি। লিনের ইয়ে করেন। আমরা এখানে অক্ষ করব। তাতে সাকিন দিব। বাইট পড়ব। তাহলে কেমন পড়তে হবে? বা ই হলে তো ইয়াতে জের হয়ে গেল। বাইত, বাই, এই যে বাই ওইটাকেই জাস্ট একটু টানবেন। বা ইয়া দুবার বাই বলি না? ওইটাকেই একটু লম্বা করে ফেলবেন। বলেন, আবার বলেন। এই তো মাশাআল্লাহ। ধন্যবাদ আপু আপনাকে। শাকিলা হালিম আপু। এটা বলেন তো আপনি। মাশাআল্লাহ। শাহানারা আক্তার আপু, বলেন। সঠিক, সঠিক, সঠিক। ব্যাপারটা পুরাটাই এরকম। না থামলে দ্রুত পড়বো, থামলে মাত করব। জি, আপনি এটা পড়েন। আবার বলেন। আরেকটু টানার চেষ্টা করবেন। যেহেতু আমরা আগেই বলেছি যে আমরা ২ আলিফ পরিমাণ টানবো আমরা তো। খৈর। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদেরকে একটু শোনাবেন হচ্ছে উম তানিয়া সুলতান আপু। হ্যাঁ, ইয়াদাই। সুন্দর আপু। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে জাকিয়া আপু। জাকিয়া আপু, জি আপু এটা পড়েন। বলেন। আরেকটু টানান। হ্যাঁ, একটু টেনে পড়বেন। আচ্ছা, তাহলে আমরা আজকে যে ৫ প্রকার মাদ নিয়ে আলোচনা করলাম, আমরা ক্লাসটা একটু রিভিশন দিই। দেখেন আমরা যে ৫ প্রকার মাদ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা যেখান থেকে ক্লাস শুরু করেছিলাম, সেটি হচ্ছে আমরা ১ম এ আলোচনা করেছিলাম যে আমাদের আজকে ক্লাসে একালিক মদ নিয়ে আলোচনা করব। তো এই একালিক কাকে বলে এটা আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে এক আলিফ হচ্ছে ২ হরকতের উচ্চারণের সমপরিমাণ সময় এক আলিফ, অথবা ২ সেকেন্ডের সমপরিমাণ সময় এক আলিফ, অথবা একটি সোজা আঙ্গুলকে মধ্যম গতিতে বন্ধ করতে যে সময় লাগে তা হচ্ছে এক আলিফ। আচ্ছা, এটা আপনাদেরকে বারবার বলার কারণ হচ্ছে আমি আশা নয় বরং বিশ্বাস করি আপনারা সবাই এক একজন শিক্ষক। আমি আপনাদেরকে পড়াচ্ছি বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের আশেপাশে বন্ধু-বান্ধবী, সন্তান, তারপর আরো যারা আছে তাদেরকে আপনারা বুঝাবেন। তাদেরকে বুঝাইতে গেলে তারা আপনাকে প্রশ্ন করবে। আপনার যদি সন্তান হয় বলবে আম্মাজান এক আলিফ কি? তখন আপনি তাকে বুঝাবেন। যদি আপনার বান্ধবী হয় সে আপনাকে প্রশ্ন করবে। তো এই কারণে বিষয়গুলো আপনাদের জানা। তারপরেও আমরা কিছু পারিভাষিক সংজ্ঞা, কিতাবী সংজ্ঞা যেটাকে বলে, সেটা একটু আমরা বারবার আলোচনা করছি। যে আপনি শুধু নিজে শিখবেন তা না। আল্লাহ রাসূল যেটা বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা যারা কোরআন শিখছি আমরা শুধু এজন্যই শিখবো না যে কোরআন আমি একা পড়েই জান্নাতে চলে যাব। বিষয়টি এমন না। আমরা এই নিয়াতে শিখবো যে কোরআন আমি শিখছি এবং আমি অন্যকে শিখাবো। এই নিয়াতে আমরা শিখবো এবং আমরা যদি একজনকেও শিক্ষা দিতে পারি তাহলে এটা আমাদের আমলনামায় একেবারে ডিপোজিটের মতো সদকা জারিয়া হিসেবে যতদিন সে তেলাওয়াত করবে অথবা সে যদি অন্য কাউকে শিখায় তাহলে আমাদের ওই যে এমএলএম ব্যবসার মতো আর কি, যেগুলো আমাদের দেশে ধোকাবাজি করে, কিন্তু ইসলামে কোনো ধোকাবাজি নেই, এগুলোর সওয়াব আমরা পেতেই থাকবো। তো এই জন্য আমরা মূলত বারবার এই জিনিসটাগুলোকে আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে একালিফ। একালিফের সঙ্গে আপনি তিন ভাবে আপনার স্টুডেন্টকে বুঝাইতে পারেন। ২ হরকতের উচ্চারণের সমপরিমাণ সময়, অথবা ২ সেকেন্ডের সমপরিমাণ সময়, অথবা একটা সোজা আঙ্গুলকে মাধ্যম গতিতে বাঁকা করতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে একালিফ। এরপরে আমরা বলেছিলাম মদ ১২ প্রকার। সেখানে আমরা কিন্তু একটু উল্লেখ করে দিয়েছি যে স্বাভাবিকভাবে আপনাদের কাছে হয়তো যে বইগুলো আছে ম্যাক্সিমাম বইতে মদ ১০ প্রকার লেখা আছে। কিন্তু আমরা ১২ প্রকার বলছি। কারণ হচ্ছে আমরা স্বাভাবিক বইগুলোতে একালিক মদ ৩ প্রকার লেখা আছে আর আমরা একালিক মদটাকে ৫ ভাগে ভাগ করে আলোচনা করছি। আমরা একালিক মদ ৫ প্রকার বলছি। এজন্য আমাদের ২ প্রকার বেশি। আপনারা হয়তো একটা বই দেখে ভাববেন যে উস্তাদ তো এখানে লেখা আছে ১০ প্রকার, উস্তাদ তো পড়াইলেন ১২ প্রকার। তো কোনটা সঠিক? সবগুলোই সঠিক। ওইটাও সঠিক,
ওইটা এনারা উল্লেখ করা প্রয়োজন মনে করেন নাই, তাই ওনারা উল্লেখ করেন নাই। ওনারা সহজ করে 3 প্রকার বলেছেন। আর আমরা যেহেতু আমি আগেই বললাম, যেহেতু আপনারা টিচার হবেন, আপনাদের কাছে বিভিন্ন স্টুডেন্টরা আসবে, বিভিন্ন প্রশ্ন করতে পারে, এজন্য আমি মনে করি যে আপনাদের সবকিছুই জানা দরকার। এজন্য আমরা 5 প্রকারই উল্লেখ করে দিয়েছি, যাতে আপনার কাছে কোনোটাই অপরিচিত না থাকে, যে কেউ প্রশ্ন করলে আপনি যেন অ্যান্সার দিতে পারেন। এরপরে 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। এরপরে আমরা 1 আলিফ মদের 5 প্রকার আমরা আলোচনা করেছিলাম। সেই 1 আলিফ মদের 5 প্রকারের মধ্যে ছিল মদ্দে তাবাই বা আসলি, 2 নম্বরে ছিল হচ্ছে মদ্দে বাদল, 3 নম্বরে ছিল মদ্দে ইওয়াজ, 4 নম্বরে ছিল সিলায়ে কাসিরা, 5 নম্বরে ছিল হচ্ছে মদ্দে লিন। এবার আমরা আরো একটু সংক্ষেপে আমরা একটু সামারি করছি যে এগুলো কাকে বলে। তাবাই বা আসলি এর সংজ্ঞা: তাবাই মদটি কখনো হরফ দিয়ে প্রকাশ হয়, আবার কখনো হরকত দিয়ে প্রকাশ হয়। হরফ দিয়ে যখন প্রকাশ হবে তখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, জেরের বাম পাশে সাকিন যুক্ত বা জজম যুক্ত ইয়া থাকবে, পেশের বাম পাশে জজম বা সাকিন যুক্ত ওয়াও থাকবে। এটা হচ্ছে যখন হরফ দিয়ে আসবে, এই ফরম্যাটে থাকবে, যেই ফরম্যাটটা আমরা এখানে দেখছি। এরকম আলিফটা খালি থাকবে, আগে জবর থাকবে, ইয়াতে সাকিন থাকবে, আগে জের থাকবে, ওয়াও সাকিন থাকবে, আগে পেশ থাকবে। এরপরে যদি আমরা এটাকে হরকত দিয়ে প্রকাশ করি তখন হচ্ছে খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ দিয়ে লেখা থাকবে, তখন বুঝবেন এটা হচ্ছে মদ্দে তাবাই অথবা মদ্দে আসলি। আচ্ছা, যেমন উস্ত, এখানে একটা উদাহরণই আমরা দেখাচ্ছি। এইরকম খাড়া জবর থাকবে অথবা খাড়া জের থাকতে পারে অথবা উল্টা পেশও থাকতে পারে। 2 নম্বর হচ্ছে মদ্দে বাদল। মদ্দে বাদল আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে হামজার সঙ্গে যদি কখনো মদের হরফ আসে অথবা যদি হামজার সঙ্গে মদের হরকত থাকে, সেটা হচ্ছে মদ্দে বদল। যেমন হামজার সঙ্গে এখানে দেখেন মদের হরফ এসেছে উ, হামজা ওয়া পেশ, ওয়াওটা সাকিন যুক্ত অবস্থায়, এটা মদের হরফ, এটা এখানে এসেছে। এর নিচে দেখেন হামজা ইয়াজের ই, ইয়া এসেছে মদের হরফ। আর এর উপরে এইটা, এটা হচ্ছে হরকত এসেছে, আমরা যেটা আগে বললাম খাড়া জবর। তো হামজার সাথে যদি খাড়া জবর অর্থাৎ মদের হরকত আসে, খাড়া জবর খাড়া জের বা উল্টা পেশ কোনো কিছু যদি হামজার সাথে আসে অথবা হামজার পরে যদি ওয়াও অথবা ইয়া সাকিন যুক্ত অবস্থায় আসে, তাহলে সেটা হচ্ছে মদ্দে বদল। নাম্বার 3 হচ্ছে মদ্দে ইওয়াজ ছিল। 2 জবরের বামে যদি আমরা ওয়াকফ করি তখন সেখানে আমরা 2 জবরটাকে 1 জবর করে 1 আলিফ টেনে পড়বো, এটার নাম হচ্ছে মদ্দে ইওয়াজ। যেমন আমরা এখানে পড়েছি নাশত গরক। 4 নম্বরে আমরা যেটি আলোচনা করেছি সেটা ছিল মদ্দে সিলায়ে কাসিরা, সেটা হচ্ছে হায়ে জমিরের ডানে এবং বামে যদি সাকিন না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই হাকে 1 আলিফ টেনে পড়তে হবে। এবং আমরা বলেছি যে এটা আপনাদের মুখস্থ না করলেও চলবে, বা হায়ে জমির কি বুঝতে যদি সমস্যা হয়, আমরা ক্লাসে যতটুকু আলোচনা করেছি এটুকু যদি বোঝেন তো আলহামদুলিল্লাহ, যদি নাও বুঝেন কোনো সমস্যা নাই। আমাদের দেশের কোরআন শরীফগুলোতে এরকম উল্টা পেশ বা এরকম খাড়া জের দেয়াই থাকবে, জন্য নো টেনশন, কোনো ধরনের চিন্তা নেই। শুধু উল্টা পেশ বা খাড়া জের দেখলেই বা খাড়া জবর দেখলেই আপনার সাথে সাথে ইয়ে করে দিবেন। স্বাভাবিকভাবে খাড়া জবর হয় না এখানে, শুধু উল্টা পেশ এবং খাড়া জের হয় সিলায়ে কাসিরাতে। তো এটা দিয়াই থাকবে, আপনারা সেখানে 1 আলিফ টেনে পড়বেন, লাহু, বিহি, ইয়ারাহু, এরকম। আচ্ছা, এরপরে 5 নম্বরে ছিল আমাদের মাদ্দে লিন, যেই মাদটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং বলেছি যে এই মাদটাতে মানুষেরা ভুল করেন। তো আজকে তো আমরা পরীক্ষা নেওয়ার সময় পাইলাম না, আমাদের সামনে যখন আমরা এই প্র্যাকটিসে চলে যাব তখন আপনাদের পরীক্ষা নিব যে আপনারা আসলে মাদ্দে লিন বুঝতে পেরেছেন কিনা। মাদ্দে লিন হচ্ছে লিনের হরফের বামের হরফে অক্ফ করলে সেটা হচ্ছে মাদ্দে লিন। তো আমরা বলেছিলাম যে লিনের হরফ কাকে বলে, সেটা হচ্ছে জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা ইয়া যদি থাকে সেটাকে লিনের হরফ বলে। আচ্ছা, এর পরে যদি আমরা অক্ষ করি এর পরের হরফে, তখন আমরা মদ্দে লিন করব অর্থাৎ মাদ করব। এই মদ্দে লিন কয় আলিফ টানবো সেটার ব্যাপারে আমরা বলেছি যে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট যদি মাখরাজ তাজবিদের বই থাকে সেই বইতে লেখা আছে 1 আলিফ, বাট এটা 2 আলিফও টানা যাবে এবং এটা 3 আলিফ পর্যন্ত টেনে পড়া যাবে, কোনো সমস্যা নেই। তাজবিদের যে উচ্চতর যে কিতাবগুলো আছে সেখানে 3 আলিফ টেনে পড়া উত্তম বলেও লেখা আছে। তো এটা ছিল হচ্ছে মাদ্দে লিন। তো লিন আমরা আলোচনা করেছি, তো এই পর্যন্ত আলোচনা করেছি। আমাদের ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনোটা যদি বুঝতে সমস্যা থাকে তাহলে কাইন্ডলি একটু প্রশ্ন করবেন।